পাশাপাশি টিটো ভাই আরেকটা বিষয় দেখাচ্ছিলেন যে ওই ডক্টর ইউনূসের কূটনীতির চালে নাকি কি ধরাশায়ী হয়ে গেছে মোদি। আমি বিষয়টাকে এভাবেও মনে করি না, কারণ এখানে এমন কোন কূটনৈতিক চাল তিনি খেলেননি যার জন্য একেবারে মোদি ধরাশায়ী হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আমি মনে করি যে সেটা ডক্টর ইউনূস হোক বা যেই হোক, আমাদের একটা প্রবণতা কি যে আমরা খুব আমিত্ব, মানে আমরা নিজেদেরকে জাহির করতে খুব পছন্দ করি। তো আমাকে ওই ডক্টর ইউনূসের মতো একটা এরকম বিশাল ব্যক্তি, তিনিও যে এরকম একটি মানে বৈঠকে তিনি যে নিজের আমিত্ব জাহির করবেন, এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। কারণ আপনি দেখুন, তিনি বলেছেন যে আমরা হচ্ছি একটা গণ আন্দোলনের ফসল, এই সরকারটি, তিনি বলে থাকেন এটা ছাত্রদের আন্দোলনের ফসল তিনি। তাহলে তিনি কি করে তার ব্যক্তিগত একটা গোল্ড মেডেল অ্যাচিভ করলেন? ওই ছবিটা কেন তিনি দিতে গেলেন মোদিকে? তো দরকার নাই। আপনি যেই আন্দোলনের ফসল, আপনি সেই আবু সাইদের ছবি দেন, আপনি গণ আন্দোলনের ছবি দেন তাকে। আপনি তা না দিয়ে আপনি নিজে কবে 2015 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটা আপনি মোদিকে দেখাতে যাচ্ছেন। আবার আপনারা তার ওই যে বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করছিলেন, যে মোদিকে যেভাবে দেখাচ্ছিল বা ইউনুসকে খুব কনফিডেন্ট লাগছিল, মোদি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ইউনুসকে রিসিভ করছে। এই যে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে যে অনেক বোদ্ধারা অনেক অ্যানালাইসিস করছেন বা বলার চেষ্টা করছেন যে এই এই একটা চাওয়ালাকে দেখিয়ে দিয়েছে আমাদের এই ডক্টর ইউনুস, এভাবে নিজেদেরকে আমরা বুঝাচ্ছি যে অনেক বড় করেছি। কিন্তু আপনাকে সত্যটা মানতে হবে। সত্যটা হচ্ছে যে এই একটা বৈঠক করার জন্য, একটা সাইড লাইনের বৈঠক করার জন্য কম প্রচেষ্টা কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। বহু তদবির টদবির করে একটা এরকম মিটিং অ্যারেঞ্জ করতে প্রচুর পেরেছে। প্রচুর। প্রচুর প্রচুর। সেটাই। তাহলে এখন এটাকে কেন্দ্র করে এই ইউনুসের বিশ্ব জয়, ইউনুসের ভারত জয়, এই হাসিনাকে এ করে ফেলবো, সেই করে ফেলবো। অথচ একটু আগে আমি দেখছিলাম ওই ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী, যিনি, তার যে একটা ব্রিফিং হচ্ছিল, তিনি এই ব্রিফিং এ কিন্তু আহ, স্পষ্ট করে বললেন বিক্রম যে তারা বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রির যে বৈঠক মানে সংবাদ সম্মেলন, সেখানে গিয়ে স্পষ্ট করে তিনি কিন্তু বললেন যে এই বৈঠকের তারা স্পষ্ট করে তাদের কনসার্ন জানিয়েছে যে সংখ্যালঘু বিষয় নিয়ে। তারা মানে তাদের যে মানে কনসার্ন, ওই কনসার্নের কথাই, মানে সো কল্ড কনসার্ন, যেটা ওই যে ময়ূকের মতো ব্যক্তিরা, তাদের যে ভারতীয় প্রপাগান্ডা মিডিয়া যে প্রপাগান্ডা গুলো চালিয়ে যায়, ওই প্রপাগান্ডা গুলোর কথাই কিন্তু আমরা দেখতে পেলাম ভারতের ওই বিক্রম মিশ্রির সুরে। অর্থাৎ এখানে এইটার যে কোনো পজিটিভ মিটিং হয়েছে বা এটার থেকে যে একটা পজিটিভ আউটকাম এসেছে, তা কিন্তু অন্তত বিক্রম মিস্ত্রির কথায় মনে হচ্ছে না। অর্থাৎ ভারত বাংলাদেশকে যেই চোখে দেখে, এবং ভারত যে হাসিনার মতো একজন একটা দাসী বা মানে বান্দি যেটাকে আমরা বলি, তার প্রতি যে আস্থা রাখে, এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। তারা ডক্টর ইউনূসকে কখনোই তাদের আস্থায় নিতে পারবে না। আর এখন ডক্টর ইউনূস ভারতকে কনভিন্স করে ফেলেছে বা মোদীকে কনভিন্স করে ফেলেছে বা তিনি অনেক বড় কিছু করে ফেলেছেন এই বৈঠকের মাধ্যমে, আমি আসলে তেমনটা মনে করি না। এটা জাস্ট আপনার ওই একটা গুড ফটো সেশন আপনি বলতে পারেন। একটা ফটো সেশনের জন্য ভালো হয়েছে, বা আমাদের এই যে ডক্টর ইউনূসের যিনি আম, আপনি যে তার যে আমাদের যে শফিকুল আলম ভাই যিনি রয়েছেন, তাদের জন্য খুব ভালো হয়েছে। একটা মানে মিডিয়া কাভারেজের জন্য আপনি দেখাতে পারবেন যে এই নরেন্দ্র মোদীর সাথে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করতে পেরেছি। তো এখন এই প্রেস সচিব বা তাদের জন্য এটা একটা খুব বড় জিনিস যে তারা এটাকে খুব বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারবেন বা একটা সরকারের অনেক বড় অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে পারবেন। কিন্তু আমি মনে করি আসলে এটা কোনো অ্যাচিভমেন্টই হয়নি। এ কারণেই হয়নি যে আপনি একদিক দিয়ে মিটিং এর জন্য ধর্ণা দিচ্ছেন, আবার একদিক দিয়ে আপনি দুদিন আগেই একটা উত্তেজনাকর মন্তব্য রাখলেন যে আমরাই হচ্ছে গিয়ে সমুদ্রের মূল রক্ষাকর্তা, বাংলাদেশকে ছাড়া সমুদ্র রক্ষা হবে না। তো এই যে এ ধরনের মানে কথা, এগুলো শুনতে খুব ভালো লাগে। এগুলো আমাদের মানে আমরা আমাদের হ্যাডম দেখাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগে। কিন্তু আপনার ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু আপনার ওই হ্যাডমটা বড় বিষয় না। ডিপ্লোমেসির ক্ষেত্রে সবসময় যেটা হয় যে আপনাকে বুঝতে হবে যে আমরা এখন একটা এমন প্রতিপক্ষ, মানে ভারত আমাদের একটা প্রতিপক্ষ রাষ্ট্র বা একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ তারা শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, তারা অন্য কাউকে এখানে ওই জায়গায় রাখতে চায় না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে কখনো আদৌ তারা ফেরত দেবে কিনা, ওই বিষয়গুলো নিয়ে যখন আমরা তাদের সাথে একটা নেগোসিয়েশনে যাচ্ছি, সেই মুহূর্তে যখন আপনি এ ধরনের কথাবার্তাগুলো বলে উত্তেজনাটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন, তারপরে আবার আপনি একটা মিটিং এর জন্য মানে খুব বেশি রিকোয়েস্ট করছেন, তারপর মিটিং হওয়ার পরে আবার আপনি জাহির করার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে সম্মান দিয়েছে, বা আমরা বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কিছু দেখিয়ে দিই, আসলে বিষয়টা তা না। আমি মনে করি এই যে এই বৈঠক, এই বৈঠকের থেকে আমাদের আউটকামটা হচ্ছে জিরো। এট দ্য এন্ড অফ দ্য ডে মোদী বলেন বা ভারত বলেন, তাদের আস্থা কিন্তু এই শেখ হাসিনার প্রতি। কারণ শেখ হাসিনাকে দিয়ে তারা যে অপকর্মগুলো করতে পারবে, ওই অপকর্মগুলো ডক্টর ইউনূসকে দিয়ে পারবে না। অতএব ডক্টর ইউনূসকে তারা কখনোই তাদের আস্থায় নেবে না। কিন্তু এখন যে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের মানে অনেক বড় বিশ্বজয় হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই ন্যারেটিভটার তাহলে সাকিব, পেছনের উদ্দেশ্য আপনাকে সাকিব, বুঝতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই বৈঠকটা ভুল ছিল বাংলাদেশের পক্ষ থেকে? বাংলাদেশ যে বারে মোটেও বারে ভুল ছিল না এই বৈঠক করতে বৈঠকটার চেয়েছিল। পেছনে। এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখন ওই যে একটা গল্প ছাড়া হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছরের জন্য দরকার। ওই ন্যারেটিভটা বাস্তবায়ন করার জন্য এ ধরনের একটা আপনার ক্যারিশমা দেখাতে হবে যে ডক্টর ইউনূস অনেক বড় ক্যারিশমেটিক লিডার,
তিনি অনেক কিছু করে ফেলছেন, তার উপরে আমাদের 5 বছর আস্থা রাখতে হবে, কিন্তু আমাদের আর নির্বাচন দরকার নেই। ইউনূস সাহেব তো আজকে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলে আসলেন যে নির্বাচন আগামী বছরই হবে বা এই বছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। বারবার তিনি যে একটা কথা বলতেছেন, তার তো ক্ষমতা থাকার ইচ্ছা নাই, আমরা সেটা দেখতে পাচ্ছি। তার তাহলে ক্ষমতা তার থাকার এটা ইচ্ছা নাই, কিন্তু প্রতিষ্ঠা করার দরকার পড়বে কেন? তার ক্ষমতায় থাকার ইচ্ছা নাই, কিন্তু তার আশেপাশে যে লোকগুলো রয়েছেন তারা তাকে ক্ষমতা ছাড়তে দেবে না। তিনি এখন এমন একটা পাগলা ঘোড়ার মধ্যে উঠে পড়েছেন, এই পাগলা ঘোড়া থেকে তাকে নামতে দেওয়া হবে না। বা তিনি যাদেরকে বলেছেন যে আমি আমার আপনার সাথে আহ, সম্মানের সাথে দ্বিমত করছি। কোন অবস্থাতেই আপনি ইউনূস সাহেবকে, কারণ ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পদটার থেকে অনেক উচ্চতা, তার উচ্চতা, ওনার উচ্চতা অনেক অনেক উপরে। উনি কোনো অবস্থাতেই ওনার সম্মান, মান সম্মান চলে যাক, এটা করবেন না। আমি এটা বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। সো এখন হ্যাঁ, এখন আমি বলতে চাই টিটো ভাই, আমাদের বিশ্বাস থাকাটা ভালো, কিন্তু কারো প্রতি অন্ধবিশ্বাস থাকা ভালো না। এবার আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই গিয়েছে তারা কিন্তু ওই লোভের উপরে বা ব্যক্তি স্বার্থের উপরে কিন্তু উঠেছে, এরকম দৃষ্টান্ত খুব একটা নাই। যেই ক্ষমতায় যায়, ওই যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো এখন এই ডক্টর ইউনূসের কথা আপনি দেখেন, আমাদের নাহিদ ভাই দেখিয়েছে যে ক্ষমতায় থাকার পরও পদত্যাগ করে কি করে রাজনৈতিক দলে অংশগ্রহণ করা যায়, কি বল? হ্যাঁ, কিন্তু ওগুলোর পিছনে অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো আপনি জানেন, ওগুলো সময় মতো হবে। কারণ এখন তো ওই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা দখল করে রাখছে, এত এত না না মিডিয়া বলে না, না, তারা কিন্তু মিডিয়ার বলছে, স্বাধীন। না সাকিব, তারা কিন্তু বলছে সব মিথ্যা আজকে তারা সকালে। কিন্তু স্টেটমেন্ট দিয়েছে সাকিব। হ্যাঁ, এখন সব মিথ্যা। ব্যাপারটা হচ্ছে কি, একটা মিডিয়াকে তো আপনি যাইতে দিলেন না, আপনি ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজারের সাক্ষাৎকার তো নিতে দিলেন না। ম্যানেজার বলতেছে ভাই আমাকে জিজ্ঞেস করেন না কিছু, আমি বললে আমার চাকরি বাকরি শেষ। একটা সাংবাদিকের কাছে মুখ খুলতে দেওয়া হলো না ম্যানেজারকে বা ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে। এবার বুঝেন তাহলে মিডিয়ার স্বাধীনতা কোন তার জায়গায় মানে আছে। কিছু কিছু না কিছু আছে ভিতরে। কিছু মানে কি, কাহিনী। পুরাটাই সত্য, কিন্তু মিডিয়াতে ওটা আসবে না। আপনার বলতেন না আগে যে দালাল মিডিয়া, আওয়ামী লীগের মিডিয়া, মিডিয়া কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে যখন এই সরকার থাকবে না, এই ছাত্রদের আধিপত্য যখন কমবে, একদিন এখন যেমন শেখ হাসিনাটা বের হচ্ছে, এদের গুলো বের হবে। জাস্ট ওয়েট এন্ড সি। জানি এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এগুলোই বাস্তব। ক্ষমতায় যে যায় সে ওই ক্ষমতার লোভী হয়ে যায়। এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে কি করলো, তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলা উইথড্র করলো। তারপর তার গ্রামীণকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিলেন তিনি। তারপর কি করলেন, কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটি নিলেন, গ্রামীণ ইউনিভার্সিটি, ওটারও লাইসেন্স বাগায় নিছেন। তারপরে নিজের চট্টগ্রামের যত লোকজন ভাই ব্রাদার আছে এদেরকে বড় বড় জায়গায় বসায় দিয়েছেন। এখন এগুলি তো বললে আপনি বলবেন যে আপনি কি করে এরকম একটা বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, একটা মানে নোবেল লরিয়েটকে আপনি এভাবে অপমান করতেছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ উনি তো তাই করছে, একটা এনজিও গ্রাম সরকার চালাচ্ছে, এনজিও আর গ্রামীণ দিয়ে একটা সরকার চালাচ্ছে। এবং তিনি তার কোম্পানিকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিয়েছেন। এবং তিনি একটা গ্রামীণের ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিছেন। তো এখন এগুলি বললে আপনি বলবেন না উনি তো নির্লোভ ব্যক্তি, সারা জীবন তো ট্রাস্টের মাধ্যমেই সব করছে। কিন্তু কথা হইতেছে ওনার সন্তানদের কিন্তু বিদেশে আরামায়েশের ব্যবস্থা তিনি করেই রাখছেন, আর এই ট্রাস্টের নামেই যা করার করছেন। এখন এগুলি আসলে বলতে চাই না, এগুলি বলে তিক্ততা বাড়াতে চাই না। প্রকৃত ঘটনা কি বা কে কিভাবে কতটুকু নিঃস্বার্থ এটা আমরা জানি। ছাত্ররা যখন রক্ত দিচ্ছিল তখন তিনি ওই ওই প্যারিস অলিম্পিকে আসছিলেন। তো এই হলো কথা, আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ সময় কখনোই তাকে পাওয়া যায় নাই। তো এখন তারপরে তাকে সমালোচনা করতে চাই না, কিন্তু কথা না, হচ্ছে কিন্তু এখন কিন্তু তাকে সাকিব, এখানে যেভাবে বড় আমি করা হচ্ছে, তাকে যেভাবে বড় করা হচ্ছে, এটা একটা অশনি সংকেত। তাকে বড় করে দেখিয়ে অনেকদিন তাকে ক্ষমতায় রেখে দেওয়ার একটা না না পরিকল্পনা হচ্ছে সাকিব, বলে আপনার আমি সাথে মনে আমি করি। একমত এক জায়গায়। আমি আপনি চমৎকার বলেছেন। আমি আপনার শেষ বাক্যটা নিয়ে বলতে চাই। যেমন হুম। আজকে আমি সার্জিসের একটা একটা ফটো কার্ড দেখলাম। সেই জি। ফটো কার্ডে সার্জিস বলতেছে যে আমাদের মেজিক্যাল মেজিক্যাল ম্যান একটা কারিশমা দেখিয়েছে। কি সেটা? ওই যে কি বলে আপনার, এটা একটু দেখাই আপনাকে। কারিশমাটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে 1,80,000। হ্যাঁ, তো ওখানে সে শব্দটা ব্যবহার করেছে মেজিক মেজিক্যাল ম্যান। আমার কানে এসছে মেজিক্যাল ওম্যান বলছিল এক সাংবাদিক হাসিনাকে, মনে আছে? ওই ফারজানা ফারজানা রূপা ফারজানা রূপা, একাত্তরে। জি, ম্যাজিক লেডি। ম্যাজিক্যাল লেডি। আর আমাদের এখানে বলছে ম্যাজিক্যাল লেডি। ম্যাজিক, জি। এখানে বলছে ম্যাজিক ম্যান, ম্যাজিক্যাল ম্যান। সো মানে এখন নতুন বন্দোবস্ত আপনারা করতে চাচ্ছেন সার্জিস, আমার আমার প্রিয় নেতা।
এই সাকিব, আপনি জানেন না সার্জিস হাসনাত এরা কাদের সঙ্গে কথা বলে, কাদের কথায় চলে, কাদের কথায় সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, কাদের কথায় আবার বলে নির্বাচন পিছিয়ে দাও, কাদের কথায় বলে যে ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে চাই আরো 5 বছর, কিভাবে চায় প্রধানমন্ত্রী, মানে এগুলো তো আমরা জানি রে ভাই, এগুলো সবই জানি, কোথাকার পার্টি কোথায় কি করে। ছোটন আছে, তারপরে আপনার ওই যে ফরহাদ মজার আছে, আবার একটা পত্রিকার সম্পাদক আছে। এগুলি একদিন না একদিন তো মানুষ জানবে, তাই না? সব জানবে, কারা কারা কি জন্য কি করতেছে সব জানে, সব জানবে আবার মানুষ। বিদেশি কিছু ইউটিউবার আছে। হ্যাঁ, তো এখন ওই যে আমাদের অবস্থা যে নাম বললে চাকরি থাকবে না, আমরা আজকে নাম বললাম না, নাম একদিন না একদিন তো আসবে, তাই না? নাম বললে চাকরি থাকবে না। এনিওয়ে,